শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এক্সক্লুসিভ রাউন্ড টেবিলের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আজকে আমরা কথা বলবো ছাত্র রাজনীতি নিয়ে। ছাত্রদের নেতৃত্বে এক গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী যে পরিস্থিতি, এক নতুন বাংলাদেশে আজকে আমাদের অবস্থান। কিন্তু এই নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিকে আগের মতোই থাকবে? সেটা কি কোনো একটা ভীতির নামই হবে? সেটা কি একটা ভয় কিংবা অন্ধকারের নাম হবে, নাকি সেটি প্রগতির নাম হবে? সত্যিকার অর্থে ছাত্রদের রাজনীতি হয়ে উঠবে, তরুণদের রাজনীতি হয়ে উঠবে? সে বিষয়ে কথা হবে, নানা দিক নিশ্চয়ই উঠে আসবে আজকের রাউন্ড টেবিলে। আমাদের সঙ্গে বিজ্ঞ আলোচকগণ উপস্থিত রয়েছেন দেশের বাইরে যারা রাজনীতি করেন তারা উপস্থিত রয়েছেন, যারা ছাত্র জীবনে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখন হয়তো অন্য পেশায় রয়েছেন, আর বর্তমানে যারা ছাত্র রাজনীতিতে জড়িত রয়েছেন এমন অনেকেও সাথে রয়েছেন আমাদের। কথা বলবো তাদের সঙ্গে, স্বাগত জানাবো তাদেরকে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের পরিচয় আমি আপনাদের কাছ থেকেই নিতে চাই, যদি একেবারে শুরু থেকে শুরু করি। আমার নাম রেজানুর রহমান। আমি এখন একটি বিনোদন পত্রিকায় কাজ করি, আনন্দ আলো, ইমপ্রেস টেলিফিল্মের পত্রিকা। আমি মোহাম্মদ শামসুল আরেবিন, আমি সাবেক ইসলামী ছাত্র শিবির মেম্বার ছিলাম লক্ষ্মীপুর জেলায়। মোহাম্মদ নাজমুল, আমি একজন কওমি মাদ্রাসা শিক্ষার্থী। আমি ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন। সো আই লেফট মাই কান্ট্রি 1967। আমি ক্লাস 8 থেকে 9 ক্লাস করে গেছি। আমার নাম আব্দুল লতিফ সম্রাট। আমি যুক্তরাষ্ট্র বিএনপির সর্বাধিক সময়ের জন্য সভাপতি 20 বছর, বর্তমানে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য। কামরুজ্জামান রতন, বর্তমান পরিচয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমার নাম গিয়াস আহমেদ, আমি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য। আমি সৈকত আরিফ, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমার নাম নুসরাত হক, আর বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি ডক্টর রাকিব আল হাসান, আমি দীর্ঘদিন এক যুগের বেশি সময় ধরে আমি ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ নিয়ে কাজ করি। আমি মাসুর শাকিল, আমি প্রফেশনালি জার্নালিস্ট, আমি চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার। ছাত্ররা তো আলটিমেটলি ছাত্র আসলে, কিন্তু আমরা বিগত সময় দেখেছি ছাত্র রাজনীতির নেতারা কিসে না আসলে তারা নাক গলিয়েছেন বা কাজ করেছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দখলদারির অভিযোগ, টেন্ডারবাজির অভিযোগ, খুন খারাপের অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ। ছাত্র রাজনীতির এখতিয়ার আসলে কতটুকু থাকা উচিত বা কতটুকু আছে? তারা কোন কোন জায়গা পর্যন্ত কাজ করতে পারেন, কোন জায়গায় তারা হাত দিতে পারেন, কোন জায়গায় কথা বলতে পারেন, সেটা নিয়ে যে কেউ বলতে পারেন। ওপেন প্লিজ। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কানেক্ট হয় ভালো। আমি যে সময় আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলাম, মূলত তখন বিএনপি অর্থাৎ 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিলেন। যথারীতি ছাত্রদল ক্ষমতা বানছিলেন, হলগুলোতে ছাত্রদলের প্রতাপ ছিল। আমি ডিবেট করতাম এবং ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম। ডিবেটও একটি ইলেকশন হতো। আমাদের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো মূলত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতিকেও শেপ দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো শামসুন নাহার হলের ঘটনা। শামসুন নাহার হল আপনারা জানেন, মধ্যরাতে পুলিশ ঢোকার একটা ঘটনা ঘটেছিল, যে কারণে ভিসি পদত্যাগ করেছিল, তার বিরুদ্ধে বিশাল আন্দোলন হয়েছে। সেখানে ছাত্র রাজনীতির একটা অবস্থান ছিল, অর্থাৎ তখনকার ক্ষমতাসীন ছাত্র রাজনীতি যেহেতু ছাত্র দল ছিল এবং ক্ষমতায় বিএনপি ছিল এবং যথারীতি যিনি ভিসি ছিলেন তিনি আনোয়ারুল্লাহ চৌধুরী, ফলে শেষ পর্যন্ত কিন্তু তাকে ছাত্রদের আন্দোলনের কাছে নতি স্বীকার করে পদত্যাগ করতে হয়েছে। এক। দ্বিতীয় হলো, আমরা যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে দেই তখন 2006 সাল, আমার মনে থাকবে 21শে আগস্ট, আপনারা জানেন তখন তত্ত্বাবধায়ক নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আর্মি শাসিত ব্যাকড একটি সরকার ছিলেন। সেই সরকার আসলে 1 বছর তখন শেষ করেছে। 2007 সালের 21শে আগস্ট আপনারা জানেন আর্মির একটি ক্যাম্প ছিল ঢাকা ইউনিভার্সিটির মাঠে। সেখানে একটি খেলার মধ্যে একজন স্টুডেন্টের সাথে আর্মির একটু বচসা হয়, সেটা থেকে মূলত একটি বিশাল আন্দোলন হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে আসলে ওই সরকার, তৎকালীন 111 সরকার 1 বছর বেশি আর থাকবে না, কারণ আর্মির সাথে ছাত্রদের একটা বিশাল গন্ডগোল হয়েছে। এবং সেই আন্দোলনটি কিন্তু সব ছাত্র সংগঠন একসাথে করেছিল। ছাত্র রাজনীতির এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা যখন হলে ছিলাম, আমি কিন্তু হলে উঠেছি কিন্তু ছাত্র রাজনীতি ধরি, এবং সেটি অবশ্যই ছাত্র দলকে ধরি। আমি একটি গণরুমে উঠেছি, গণরুম থেকে একটি পরবর্তী সময়ে আসলে আমি একটি রুমে গিয়েছি, কিন্তু পুরো প্রক্রিয়াটা কিন্তু ছাত্র রাজনীতির অধীনেই ছিল। অর্থাৎ এখন যেটি হয়েছে, আমি রিসেন্টলি একটা রিপোর্ট করেছি, এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধভাবে ছাত্ররা 100% হলে উঠেছে।
এই ঘটনাটি কিন্তু একটি বিস্ময়কর ঘটনা বাংলাদেশের ইতিহাসে। মাস্টার শাকিল, আপনাকে একটু থামাই আমি। কেন আসলে হলে উঠতে রাজনীতি করা লাগবে বাধ্যতামূলকভাবে? কেন ভাই প্রথা চালু হলো? কেন আসলে গণরুম হলো বাংলাদেশে? সেটা নিয়ে একটু বলবেন, যে ছাত্র নেতারাই কেন আসলে এক সময় ইউনিভার্সিটির বাপ মা হয়ে ওঠেন? ছাত্র রাজনীতির যে ভূমিকা, আমি বলবো যে 71 সনে যে আমাদের ছাত্ররাই কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতার যে আজকে যে রক্তক্ষয়ী যে আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, সেটা ছাত্রদের মাধ্যমেই শুরু হয়েছে। এটা একটা আমাদের ছাত্র আন্দোলনের একটা প্রাথমিক যে একটা যুগ আছে। আপনি আগে 52-এর সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, সব কিছু মিলে ছাত্রদের অগ্রণী ভূমিকা আছে। কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে স্বাধীনতার পরে ছাত্রলীগ, যেটা আপনি বলেছেন একটা যে চাঁদাবাজি বা তাদের বিরুদ্ধে একটি যে বদনাম এসে গেল, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে স্বাধীনতার পরে ছাত্রলীগ নামক যে সংগঠন আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় একটা তাদের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। কিন্তু বিএনপি সময় যখন আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা আমাদের রতন ভাই আছেন, আমরা কিন্তু তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা রাজপথে আন্দোলন করেছি। এবং তারপরে আমার কথা বলি, আমি যখন বিভিন্ন মামলা হামলা খেয়েছি, তারপরে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি ওহাইও ইউনিভার্সিটিতে যখন যাই আমেরিকাতে লেখাপড়া করতে, সেখানে গিয়েও কিন্তু প্রথম যে আমাদের যে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ যে বাংলাদেশের আমরা গণতন্ত্র দেখতে চাই, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে 1988-এ প্রথম ছাত্র দল গঠন করি। আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ছিলাম। আপনার ছাত্র দলের বিরুদ্ধেও তো নানা ধরনের এরকম অভিযোগ আছে, শুধু ছাত্রলীগের বিরুদ্ধে তো না, শিবিরের বিরুদ্ধেও আছে। না, সেটা হলো কি জানেন, আমাদের ছাত্র দলের যে ব্যাপারটা আমি বলবো, আমি পার্সোনালি আমরা যখন ঢাকাতে ছিলাম, আমাদের বিরুদ্ধে আমরা কখনো চাঁদাবাজি আমার দৃষ্টিতে হয় না। এখন দেখছেন না? হ্যাঁ, এখন যে মানে একটি দল হিসেবে আমার মনে হয় না। দেখেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনি কয়েকটি উদ্যোগ নিয়েছে, যে অপারেশন ক্লিন হার্ট। আপনি দেখছেন কিনা সেটা বলেন। থাকবেই, থাকার পরেও কিন্তু বিএনপি, আমি বলবো বিএনপিকে তো আমাদের সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগের সময় যে সন্ত্রাসটা ছিল, আমাদের বিএনপি এসে দেখবেন অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে, র্যাব তৈরির মাধ্যমে যেভাবে সন্ত্রাস দমন করেছে, এবং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছে নিজেদের দলেরও নাকি অন্যের দলের সন্ত্রাস? হ্যাঁ, যে কোনো সন্ত্রাস, আমাদের দল সহ। এবং আপনি দেখেছেন যে ওই সময় বিএনপি সন্ত্রাসী তো নাই, মানে আওয়ামী লীগের সময় যাদের থানায় মামলা ছিল তাদেরকেও ধরে র্যাব গুলি করে মেরেছে। এবং বিএনপির আপনি দেখেছেন বিএনপির অনেক ছাত্র নেতাদেরকে হত্যা করে হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তারপর গভর্নেন্স স্টাডিজে ভর্তি ছিলাম খুনি হাসিনার আমলে, তার পরবর্তীতে আর তো সেটা কন্টিনিউ করতে পারিনি। তো খুনি হাসিনার আমলে আমি রাকিব আছে সভাপতি, আমার হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, একজন নেতাকর্মী তো কোনো হলে থাকতে পারেনি, একজন নেতাকর্মী। তাদেরকে নিয়ে এসে একটু তাদের জীবনের গল্পটা শোনা উচিত না? কিন্তু এগুলো আমরা ভুলে যাচ্ছি, কারণ এটা বিপ্লব, একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং খুনি হাসিনা পতন হয়েছে। এখনো যদি আমরা মনে করি যে শতভাগ ও সব ভুলে যেতে হবে, আমরা শতভাগ বিশুদ্ধভাবে সব কিছু করে ফেলবো, হ্যাঁ, আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি। ছাত্রদল আমরা চেষ্টা করে যাচ্ছি, নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি, শতভাগ না হলেও ইতিমধ্যে আমি খুব কনফিডেন্স সহকারে বলছি 50% ইতিমধ্যে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, এবং একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপর দেওয়ার কল্পে আমরা রয়েছি, এবং আমি সভাপতি হিসাবে আমি সফলতার দাবি করছি। ছাত্র ফেডারেশনের ওরা আসলে কেমন ছাত্র রাজনীতি দেখছে এখন ক্যাম্পাসে, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন বর্তমান অবস্থাটা আরো ভালো করে। খুবই ছোট্ট করে বলি, বাংলাদেশের ইতিহাসে তো ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে ছাত্র আন্দোলনের নেগেটিভ বিষয়গুলোকেই সামনে নিয়ে আসা হয়। বাংলাদেশের শাসক শ্রেণীর ক্ষেত্রে যে সংকটটা দেখা যায়, যে ছাত্র আন্দোলনকে তারা নানা কারণে ভয় পান, এবং ভয়টা কেন পান তার ঐতিহাসিক নানা ঘটনাও আমরা দেখতে পারি। এইখানে ব্রিটিশরা বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছিলেন, সেই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের কেন্দ্রে পরিণত হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। পরবর্তীতে পাকিস্তানের সামরিক জান্তা বলি, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বলি, বা এইখানে যারা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করেছেন তার বিরুদ্ধেই আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবসময় ছাত্র সংগঠনগুলো বা ছাত্র নেতৃত্বরা, ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে এইখানে যে ছাত্র আন্দোলনের যে শক্তির জায়গা, সেটিকে কেন্দ্র করে অনেকের নানা ধরনের তৎপরতার জায়গা আছে, এবং সেইটাকে ধ্বংস করার একটা তৎপরতা আকারে আমরা দেখি যে এইখানে সবসময় সন্ত্রাসী ধারাগুলোকেই
প্রধানতম ধারা আকারে উপস্থাপন করা এবং ছাত্র রাজনীতির প্রধান ধারা হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক বলে আমি মনে করি। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোনো সংকট নিয়ে কথা বলি, সেই সংকটটাকে নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হয়, কিন্তু সমাধানের পথটা দিকে আমরা যাই না। বাংলাদেশের ছাত্র আন্দোলন বিশেষত এই যেটার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, যার একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, সেই ছাত্র আন্দোলন কিভাবে একটা সন্ত্রাসী জায়গায় পরিণত হলো তার জায়গাটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন যে ছাত্র রাজনীতিতে যারা আসছেন তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার বা একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। সেই নেতৃত্বের জায়গার জন্য সবচেয়ে ভালো উপায় কি হতো, আমরা যদি সকল ক্যাম্পাসে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন রাখতাম, তাহলে ছাত্রদলও যে ছেলেটা করে, যে ছেলেটা ছাত্র ফেডারেশনও করে, সে কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে কিভাবে সে শিক্ষার্থীদের ভোটের জায়গাটা নিশ্চিত করবে, ফলে তার সামনে সে একটা বেটার রাজনীতি নিয়ে আসলে উপস্থিত হতো। ফলে ছাত্র রাজনীতিটা বন্ধ করে দেওয়া, আপনারা দেখবেন যে 90-এর পরবর্তী সময়, 90-এর আগেও ছাত্র রাজনীতি নানা রকম সংঘাতে বারবার জড়িয়েছে, কিন্তু তারপরেও নিয়মিত ভিত্তিতে ছাত্র সংসদ না থাকার পরে যেহেতু একটা কিছু সময় পরপর ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল, ফলে তারও একটা গুণগত জায়গা অন্তত ছিল, সেই সময়ের ছাত্র রাজনীতির যে ভূমিকা সেটি তারা পালন করতে পেরেছেন। কিন্তু 90 পরবর্তী গণতান্ত্রিক যুগে আমরা দেখেছি যে বিশেষত বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিগত 2018-19 সালের ডাকসু ইলেকশনের আগ পর্যন্ত 28 বছর ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাখা হয়েছিল, এবং এখন পর্যন্ত 18 সালের পরে এই ধরনের একটা ড্যামি ইলেকশন যেটা আমরা বলি যে ডাকসু ইলেকশনে হয়েছিল, তারপরেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো এখন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে। ফলে আমরা যদি সংকটের জায়গা ধরি যে এইখানে যদি একটা শিক্ষার্থী যিনি ছাত্রদের নেতৃত্ব হয়ে উঠতে চান, তার যদি শিক্ষার্থীদের মতামত লাগতো, তার যদি ছাত্র সংসদ নির্বাচনটা থাকতো, তাহলে কিন্তু সে শিক্ষার্থীদের কাছে একটা বেটার রাজনীতি নিয়ে উপস্থিত হইতো। কিন্তু আপনারা দেখবেন যে যারা সারাদিন ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলে, তারা কেউ কিন্তু এই সংকটের জায়গা নিয়ে কথা বলে না। ফলে আমরা যদি সত্যিকার অর্থেই এখানে ছাত্র আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ রূপান্তর দেখতে চাই, আমাদের এটা নিশ্চিত করতে হবে যাতে প্রতি বছর এখানে ছাত্র সংসদ নির্বাচন হয়, এবং কোনো ওসিলাতেই আমরা যাতে এখানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে না পারি। এবং সেটার জন্য ডাকসু থেকে শুরু করে সকল ছাত্র সংসদের যেমন গুণগত রূপান্তর দরকার, ঠিক একই রকমভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে সেটারও রূপান্তর দরকার। বিশ্ববিদ্যালয়ের সিনেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি ছাড়া সেই সিলেট কেন সচল থাকবে? কোনো আইনগতভাবে সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার যে ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছাড়া যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ণাঙ্গ না হয় এবং সেই সিনেটের বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষমতা না থাকে। এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, নিশ্চিতভাবে ছাত্র রাজনীতি তার গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাবে। এছাড়া কাউকে দোষারোপ করা, এ ভালো ও খারাপ, এই যে মিডিয়ার যে জায়গাটা মিডিয়া বারবার তৈরি করার চেষ্টা করে, কিন্তু মূল সংকটের জায়গায় তারা কোনো সময় পৌঁছাইতে চায় না, সেই জায়গায় আমার মনে হয় সকলে মনোযোগী হবেন। একটু ছাত্র শিবিরের প্রতিনিধি যিনি আছেন, সাবেক নেতা, তার কাছে জানতে চাই, আপনাদের বিরুদ্ধেও নানা অভিযোগ নিয়ে কথা বললেই মনে হয় যে অভিযোগ না থাকার কি উপায় সেটা নিয়ে কথা হবে। ছাত্র শিবিরের রক কাটার কথা তো এক কথাতেই বলে মানুষ, সেটা কবে থেকে আসলো, কেন আসলো, কার মাধ্যমে আসলো, একটু বলবেন প্লিজ। আমরা বিগত দিনে দেখে আসছি যে আমি 1998 সাল থেকে শিবিরের সাথে জড়িত, একদম ছাত্র অবস্থা থেকেই। ওই সময় আমরা দেখছি যে অস্ত্রের ঝনঝনানি দেখছি ছাত্র রাজনীতিতে, যেটা 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসার পরে এবং র্যাব গঠন হওয়ার পর থেকে কিন্তু সেটা ছিল না। তার চেয়ে 96 সালের আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছিল এক একটা অস্ত্রের ঝনঝনানি। বাট সেটা কিন্তু আমরা আমাদের সময়ে যখন আমরা ছাত্র রাজনীতি করে এসেছিলাম, তখন কিন্তু আমরা সেই অস্ত্রের ঝনঝনানি আমরা বিএনপির আমলে দেখি না, যেটা রাকিব ভাই অবশ্যই এটার প্রমাণ দেবেন বা আপনারা জানেন। কিন্তু 2009-এর পরবর্তীতে আবারও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আবারও অস্ত্রের ঝনঝনানি আমরা দেখেছি। কিভাবে একজন ছাত্রের রক্ত ঝরেছে সেটা আমরা দেখেছি। সো আমরা চাই না এরকম আর কোনো ছাত্র রাজনীতি, আমরা আর চাই না। আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই যেখানে প্রতি বছর কি হবে, আপনার ছাত্র সংসদ নির্বাচন হবে এবং নতুন নতুন নেতৃত্ব আসবে, এবং আমরা আরও চাই প্রতি বছর নতুন নতুন কমিটি হবে। একটা কমিটি দিয়ে 10 বছর 15 বছর যাতে করে কি এই পরিস্থিতি যাতে করে বাংলাদেশের ছাত্র রাজনীতি না থাকে। আমরা চাই ইসলামী ছাত্র শিবির যেভাবে প্রতি বছর নতুন নেতৃত্ব, নতুন ছাত্ররা নতুন নেতৃত্বে আসে, যাতে করে হাজার হাজার নেতৃত্ব তৈরি হয় দেশে। আমরা এরকম একটা ছাত্র রাজনীতি চাই। এবং ছাত্র রাজনীতি বিগত সমাজের সমস্যাগুলো ছিল যেমন টেন্ডার বাণিজ্য, আরেকটা ছিল ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে এমন একটা রাজনীতি চাই যে রাজনীতির মধ্যে কোনো ছাত্ররা কোনো টেন্ডারবাজির সাথে জড়িত থাকতে পারবে না, কোনো ছাত্ররা ভর্তি বাণিজ্যের সাথে জড়িত থাকতে পারবে না, কোনো ছাত্ররা কোনো ছাত্র রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট বাণিজ্যের সাথে জড়িত থাকতে পারবেন না। এমন একটি
রাজনীতি তারা আমরা আসলে আগামীর কি জন্য করবেন চাচ্ছি। সেটা যদি একটু বলেন। ছাত্র রাজনীতি, ছাত্রদের কাজ যেটা হবে, তারা ছাত্রদেরকে নেতৃত্ব দিবে মূলত শিক্ষামূলক কাজে, সাংস্কৃতিকমূলক কাজে এবং খেলাধুলার মতো কাজে। এবং আগামী দিনে যাতে করে ছাত্ররা ছাত্র রাজনীতিতে বিশ্ববিদ্যালয় হলগুলা যাতে করে কোনো সন্ত্রাস না থাকে, সন্ত্রাস মুক্ত এবং এই যে যেখানে কোনো অস্ত্রের জঞ্জনানি থাকবে না, এরকম একটা রাজনৈতিক পরিবেশ আমরা চাই, যেখানে শুধুমাত্র পড়ালেখা থাকবে। আপনার সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে তাকান, সেখানে প্রতিনিয়ত কি হচ্ছে, কি তৈরি হচ্ছে, নতুন নতুন বিজ্ঞানী তৈরি হচ্ছে, নতুন নতুন অনেক আবিষ্কার তারা নিয়ে আসতেছে। বাট আমাদের দেশে কি পাচ্ছি আমরা? আমাদের দেশের ছাত্ররা দুইটা কাজ করে, হয় রাজনীতি করে অথবা প্রেম করে। প্রেম এবং রাজনীতি এই দুটা নিয়ে আমাদের ছাত্ররা একসাথে করে। বাট সারা পৃথিবীর দিকে তাকান, সেখানে কিন্তু তারা এটা নিয়ে ব্যস্ত থাকে না, তারা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। আমরা তবে চাই খালি পড়ালেখা, খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাজনীতি থাকলে কতজন ছাত্র রাজনীতি করতে চাইবেন তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে সেই যে বিদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি আসলে কেমন আর আমাদের ছাত্র রাজনীতি কেমন, আমাদের সঙ্গে একজন বর্ষিয়ান নেতা রয়েছেন, আমাদেরকে একটু বলবেন যে কেমন আসলে বহির্বিশ্বে ছাত্র রাজনীতি। আমি শুধু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের একটা ছোট্ট কবিতার বাংলা অনুবাদ বলে আমার কথাটা বলি। ওনাকে ৮০ বছর বয়সে এরকম অবস্থায় একজন বলল যে উনি তো বৃদ্ধ হয়ে গেছেন, তা উনি উত্তর দিলেন, যদিও মোর শিরে বসিয়াছে শুভ্র তুষারের মেলা, তবুও মম চিত্তে যৌবনের বীর্য করিছে খেলা। মানে জানেন তো শেখ সাদি। আমি যখন প্রশ্ন আসে যে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, আমরা কিন্তু সব সময় যে কোনো একটা ভালো প্রজেক্ট, ভালো কিছু করতে গেলে আমরা বিদেশের দিকে তাকাই, তারা কিভাবে সুন্দরভাবে করছে, কিভাবে আইন শৃঙ্খলা রাখছে। আমরা যদি ছাত্র রাজনীতির দিকে চাই, আমার সঙ্গে আমার বন্ধু ছোট ভাই গিয়াস আহমেদ আছে, দেখেন এবারের ২৪-এর আন্দোলনের সময় যে সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইভেন স্কুলের স্টুডেন্টরা যারা কোনোদিন রাজনীতির কোনো কাজে আসতো না, টাইম স্কোয়ারে ১০,০০০ স্টুডেন্ট কোথা থেকে আসছে, আমরা ডাক দিয়েছি কিন্তু কোথা থেকে আসছে আমরা বলতে পারবো না। এই যে ২৪শে আগস্ট, এই ৫ই আগস্ট দেশ নতুনভাবে যে স্বাধীন হলো, তারপরে তাদের আর দেখি না, তারা কিন্তু পড়ালেখায় ফিরে গেছে। মানে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট পলিটিক্স উইড বি লেড বাই অ্যাচিভিং প্রফিট মেকিং ভেঞ্চার, যখন মনে হবে ওই ভাইয়ের মতো আমি ভাই হইতে চাই, ওই ভাইয়ের মতো আমার একটু সালাম দিবে চাই, এটার থেকেই কিন্তু সমস্ত বিবাদের সৃষ্টি। কারণ দেখেন, একটা সোজা উদাহরণ দেই, এই যে ২৪শে যে আন্দোলনটা হলো, এইটা কোন এস্টাবলিশ রাজনৈতিক ছাত্র দলের নেতৃত্বে হয়েছে? এরা কেউ কোনো দলের সঙ্গে সংযুক্ত ছিল অনেক আগে, সিট টিট পাওয়ায় সেটা না ধরলে। তার মানে একটা জিনিস বোঝা যায়, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কোনো আন্দোলনের দরকার হয়, তখন তরুণদের রাখা যায় না। ওই সেই এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তারা বেরিয়ে আসে, এবং তারই পরিণতিতে এইখানে আপনি সেই লন্ডনের ট্রাফালগার স্কোয়ার বলেন, আমেরিকার টাইম স্কোয়ার বলেন, সমস্ত জায়গায় ছাত্রছাত্রী আন্দোলন করছে। আবার দেখেন, যখন প্যালেস্টাইনের উপরে ইহুদি আক্রমণ হয়েছে, তখনও কিন্তু ধর্ম, বর্ণ নির্বিশেষে। স্যার, একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, তাহলে কি আপনি বলেন যে ক্যাম্পাস ভিত্তিক দলীয় রাজনীতির তেমন কোনো দরকার নেই আমাদের দেশে? আমি কথাটা এইভাবে বলতে, রাখি বেরোতে হবে আমার, আমি ওইভাবে বলতে পারবো না কি ধরনের আক্রমণের শিকার হই। না, এটা আক্রমণ না, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয়। হ্যাঁ, না, আমি বলছি, আমি তো নিজেও বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, ছাত্র দলের ঐতিহ্যের কথা বলতে পারি। আর একটা কথা আমি একটু বলি, ধরেন যদি বাংলাদেশ সম্পর্কে বাইরের একটা লোক বলে বাংলাদেশে কি চোর আছে, উত্তর কি হবে? আছে, চোর আছে। তা এইটা দিয়ে কি বলা যাবে বাংলাদেশ একটি চোরের দেশ? বলা যায় না। আপনি দেখতে হবে প্রপোর্শনেটলি কে কি কাজ করেছে। আপনারা সবাই জানেন, যখন আগে এরা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, ওই একই কথা তাদের মুখে, যে যদি ক্ষমতা হারায় কেউ বাঁচব না। ছাত্রদল তো ফ্রি ছিল, কয়টা লোককে হত্যা করছে যেই ছাত্রদল ৫০০-র উপরে কর্মী হারাইছে, বাড়ি থাকতে পারে নাই। আমাদের বিদেশে ফোন দিছে, ভাই
ধানের খেতে আছি, একটা কম্বলের টাকা পাঠাইতে পারেন? দে হ্যাভ দি স্টোরি অফ দেয়ার সরোস। আমরা কথা হইলেই আজকে এইগুলো বলছি, কই তারা তো একটা ছাত্রলীগদের ধরে মারতে পারে নাই বা মারে নাই। এখন এই যে একটা কথা, এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে 100% ছাত্ররা উঠছে বৈধভাবে। তো ছাত্রদল তো রাকিব বসে আছে, তার দল বলতেছেন বসে আছে, কই তারা তো যে হলে বলে নাই যে তোরে উঠাক রাত্রে আসতেছি চান্দা দিবি, কথাটা তো পত্রিকায় আসতো। অনেক উন্নতি হচ্ছে। আমি মনে করি একেবারে দেশকে যারা ভালোবাসি, গণতন্ত্রকে আসলে ভালোবাসি, আমাদের কিন্তু অনেক ক্ষত আছে হৃদয়ে, যে আমরা কিভাবে এই স্বৈর শাসকের বিরুদ্ধে এখানে অপর সমস্ত ছাত্র সংগঠনগুলো, শিবির, আমাদের যে কওমি মাদ্রাসার, টোটাল বাংলাদেশের আওয়ামী এবং শেখ হাসিনার লেসপেন্সার বলতে যারা আর কি একেবারে যারা বেনিফিশিয়ারি, তারা ছাড়া সবাই কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের একটা ক্ষত নিয়ে কিন্তু আমরা বসবাস করেছি। এই যে সম্রাট ভাই বললেন, বিদেশ থেকে আমাদেরও ছেলেমেয়েরা ওখানে থাকে, প্রতিটা মুহূর্ত বাবা আমার জন্য চিন্তা করতো, আব্বা কি হবে তোমার, কি হবে তোমার। আমরা মনে করি ওই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে একটা জায়গা করে আমাদেরকে দিয়েছেন। আমরা এমন অনেক জিনিস নিয়ে কথা বললাম যেটা আসলে অন্যায়ভাবে করা হয়, যেটা করার কথা ছিল না। তবে ছাত্র রাজনীতির যেটা বৈধ শেপই রয়েছে, সেখানেও কি কোনো পরিবর্তন এই পরিবর্তনের সময়ে আনা দরকার কিনা? যখন আমরা নানা বিষয়ে সংস্কার করছি, তখন এখানে কোনো সংস্কার দরকার আছে কিনা? টেবিলের কনসেপ্ট আসলে একটু কনস্ট্রাকটিভ আলোচনা হওয়া উচিত, কিন্তু এখানে অনেক ডিসকাশন আসছে। আমি আসলে অনেকের প্রশ্নে আমি একটু কাউন্টার অ্যাটাক দিতে চাই, তাহলে হয়তো আমার উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। শুরুতেই একজন বক্তা বলছিলেন যে এটি বিপ্লব। আমি শুরুতে ওনাকে অপোজ করছি, এটি কোনোভাবেই বিপ্লব না। কারণ বিপ্লব এবং গণঅভ্যুত্থানের মধ্যে বেসিক পার্থক্য রয়েছে, এবং উনি যদি আমার সাথে ডিবেটে আসতে চায় আমি এটার জন্য প্রস্তুত। সেকেন্ড কথা হচ্ছে কি, একজন বলেছেন বিএনপি নেতা, তিনি বলেছেন যে তিনি র্যাবের পক্ষে অনেক সাফাই গিয়েছেন, এবং র্যাব একটি সৎ উদ্দেশ্যে তৈরি করা হলো। র্যাব কিন্তু আসলে কাউন্টার টেরোরিজমের একটি পার্ট ছিল এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ছিল, এবং যেটির রেশ ধরে এই শেখ হাসিনা সে এত বড় দানব হয়ে গিয়েছিল। এবং এই র্যাবকে বিলুপ্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে জনাব রুহুল কবির রিজভী কমিশনে জমা দিয়েছেন, অনেক নেতাই বলেছেন, কিন্তু তিনি এখানে আবার র্যাবের পক্ষে সাফাই গিয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত, তিনি তার দলের সাথে কানেক্ট হতে পারছেন না। কেন পারছেন না তিনি ভালো বলতে পারবেন। আর তৃতীয় কথা হচ্ছে কি, ছাত্র দলের বিষয়টি যে আপনি টেনে আনেছেন, ছাত্রদের বয়স কিংবা ছাত্র দলের যুক্তি আপনি উপস্থাপন করতে বলেছেন, তো সেটি হচ্ছে কি আসলে আমাদের যে 17-16 বছরে যে আমরা একটি দুর্দান্ত প্রতাপশালী কিংবা একটি যে রেজিম পেয়েছি, সেই রেজিমের আন্ডারে আসলে ছাত্রদলকে আপনি টেনে তাকে আসলে যুক্তি উপস্থাপন করাটা আমার কাছে মনে হয় না খুব বেশি মানবিক। কারণ যে পরিস্থিতিতে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তার মামলা, তারা ঘুমাতে পারতো না, তারা ইউনিভার্সিটিতে যেতে পারতো না, ক্যাম্পাসে গেলে মায়ের মুড় খাইতো, তো সে জায়গা থেকে যদি আপনি তাকে বলা হয়, তখন এটি আমার কাছে মনে হয় যে তার প্রতি আসলে অবিচার করা হয়। তবে আমি আশা করব যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াতে ছাত্রদের বয়স এবং নিয়মতান্ত্রিক ছাত্রদের মধ্যে ছাত্রদলের এই রাজনৈতিক যে লেজিটিমেসি, সেটি তারা অব্যাহত রাখবে। আগামী দিন তাদের কাছে আমার এই প্রত্যাশা রয়েছে। আর আরেকটি হচ্ছে নতুন যে রাজনীতি বন্দোবস্তের প্রক্রিয়া, যে ছাত্রদের রাজনীতি কীরকম হওয়া উচিত, বা আমাদের রাষ্ট্রের যে কনস্ট্রাকটিভ মেরামতের জায়গায় ছাত্ররা আসলে কী ধরনের ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে চাই যে সেটা হচ্ছে কি, আমরা শুধু ছাত্র না, আমাদের মূলধারার বেশিরভাগ রাজনীতি পলিটিশিয়ানদের কোনো ধরনের পড়াশোনা নাই। তারা বাংলাদেশের কোনো ট্রেড নেগোসিয়েশন জানে না, তারা কোনো পলিসি নেগোসিয়েশন জানে না, রাষ্ট্র কীভাবে চলতে হয়, রাষ্ট্র কীভাবে ফাংশনিং করে, বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা জানে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অনেক এমপি মন্ত্রীর সেই জ্ঞান বোধ নেই। তো আমরা আশা করব যে আমাদের এই ছাত্র রাজনীতি কিংবা আমাদের যে ইয়ুথ লিডারশিপের যে কনসেপ্ট সারা ওয়ার্ল্ড ওয়াইডে যেটা চলছে, আপনি এখন যে গণঅভ্যুত্থান পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে নতুন বন্দোবস্ত আপনি রাতারাতি সব কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, সেটি আসলে কখনোই সম্ভব না। আমরা যদি সেই সভ্য দেশগুলোর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দেখি, 300-400 বছরও তাদের ইতিহাস রয়েছে, এবং একটি অনেক সিভিল ওয়ার, অনেক লক্ষ মানুষের হতাহত বলতে একটি প্রক্রিয়ার মাধ্যমে তখন তারা হচ্ছে কি সেটিকে ইস্টাবলিশমেন্ট করতে পেরেছে। এবং আমাদের এই নতুন বন্দোবস্তের প্রক্রিয়ায় আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ যা করেছে, কালকে ছাত্রদল এসে সব কিছু ধুমায় চেঞ্জ করে ফেলবে, টেম্পো স্ট্যান্ড দখল কালকেই সব বন্ধ হয়ে যাবে, এটি আসলে হয় না। আসলে আমাদের বাস্তবিক দিক থেকে সেটিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে নতুন যে রাজনীতি বন্দোবস্ত কিভাবে হয় একটু বইলেন আর কি আপনার, যে আমি আমার লাস্ট পর্যায়ে আমি সেই সলিউশন প্রক্রিয়াতে আমি আসছি। তো সেটি হচ্ছে কি, আসলে দেখবেন আমাদের আসলে যে মূলত আমাদের ছাত্র রাজনীতির বেসিক যে ল্যাকিংসের জায়গাটা, সেই ল্যাকিংসের জায়গা হচ্ছে কি আমাদের হচ্ছে গ্রুমিংয়ের প্রচণ্ড অভাব। আমাদের ছাত্র রাজনীতিগুলো কীভাবে গড়ে ওঠে, আমরা দেখবেন আমাদের, আপনি প্রসঙ্গটা এনেছেন যে ছাত্র রাজনীতি রাখার যৌক্তিকতা কি। আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী ক্যাম্পাস ভিত্তিক দলীয় ছাত্র রাজনীতি, রাইট, আমি সেই প্রসঙ্গে আসছি। আমাদের কনস্টিটিউশনের 90 ধারার অনুযায়ী কিন্তু আমাদের যে মূলধারা যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু মূলধারা রাজনীতিগুলো সিস্টার অর্গানাইজেশন রাখার কোনো নিয়ম নেই। এবং কি আমাদের যে বিদেশে বসে যে আমরা ছাত্র দল, কৃষক লীগ,
অমুক লীগ তমুক লীগ, এগুলো যে আমরা করি এগুলো কোনো ধরনের ভ্যালিডিটি আছে? এবং আমাদের আইনগতভাবে এটি কোনো ভ্যালিডিটি নাই, এবং এগুলো কি প্রয়োজন আমি কিন্তু কোনোভাবে মনে করি না। ইভেন আপনি যদি একটু ফরেন পলিসি এবং ডিপ্লোমেটিক খোঁজ নিয়ে দেখেন, এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণ হাসাহাসি হয়। এখন আমাদের এই ছাত্র রাজনীতির যে কনস্ট্রাকটিভ যে আলোচনা, কিংবা আমাদের এই এখানে ছাত্র ফেডারেশনের একজন বলেছেন যে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি, তো সেই ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি যখন হবে তখন হচ্ছে কি আপনার রাজনীতিক ছাত্র নেতা তৈরির একটা প্রক্রিয়া হয়। আমাদের এখানে ভাই ভিত্তিক কেন হয়? কারণ হচ্ছে কি ভাইয়ের কাছে গেলে সে চাল পাবে, ডাল পাবে, মানে তার পকেট গরম হবে। এবং আমাদের বিগত সরকারগুলো যে রাজনীতি, আমি যদি 4টি ফেয়ার ইলেকশনের কথা বলি, সেই 4টি ফেয়ার ইলেকশনের মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার আমলে যেই রাজনৈতিক দলগুলো এসেছে, 2বার বিএনপি এবং 2বার আওয়ামী লীগ, এবং 2বার বিএনপি এবং 2বার আওয়ামী লীগের আমলে তারা যে ছাত্র রাজনীতিগুলো এস্টাবলিশমেন্ট করতে চাইছে, সেটি হচ্ছে তারা চেয়েছে তাদের মাঠে একটা লাঠিয়াল বাহিনী থাকুক, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। এবং মাঠে লাঠিয়াল বাহিনী থাকার কারণে হচ্ছে তাদের প্রতিপক্ষকে দমন করতে খুবই সহজ হয়। কিন্তু আমাদের যে নতুন রাজনীতি বন্দোবস্তের যে প্রক্রিয়া, আপনি দেখবেন আমাদের এই মুহূর্তে এই যে আন্দোলনটি কিংবা আমাদের ঐতিহাসিক পর্যালোচনা যদি আপনি করে দেখেন, প্রত্যেকটি আন্দোলনেই ছাত্রদের দ্বারা সংগঠিত হয়েছে। এবং আপনি যদি দেখেন ইরান, তেহরান বিপ্লব, ফরাসি বিপ্লব, প্রত্যেকটি জায়গায় এখানে আমাদের ইয়ুথদের একটা বড় একটা পার্টিসিপেশন রয়েছে। এবং আমাদের এই মুহূর্তে আমাদের 3 কোটি ইয়াং ভোটার রয়েছে, আমাদের 84-85 লক্ষ গ্র্যাজুয়েটেড বেকার রয়েছে। তো আমরা তাদেরকে কীভাবে পুনর্বাসন করবো এবং আগামী রাজনীতিতে তাদের কোন জায়গায় পার্টিসিপেশন থাকবে, সেটিকে যদি আপনি এনশিওর না করতে পারেন, তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো ধরনের উন্নতি সহসা আমি লক্ষ্য করছি না। এখানে বারবার আলাপ আসতেছিল যে ভাই বলছিলেন যে যখন একজন ছাত্রনেতা নামতেছিল তার পাশে আসলে অনেকজন দলবল দেখা যাচ্ছিল যে ভাই আসছে রে, ভাই আসছে রে। এখন ভাই আসছে রে বলে দলবলটা কেন আসে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমার পাশের জন এখনই বলছিলেন যে এটার সাথে আসলে অর্থের এবং পাওয়ারের একটা সম্পর্ক আছে। তো অর্থ এবং পাওয়ারের সম্পর্কটা কেন থাকে? আমরা জানি যে ছাত্র রাজনীতিতে এবং রাজনীতি আসলে কোনো পেশা না বাংলাদেশে। তারপরেও হচ্ছে আমরা রাজনীতিতে যখন যুক্ত হই, তারপরে কিছুদিন পরে আমাদের দেখা যায় যে এক একজনের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কোটি কোটি টাকা হয়েছে। সেগুলোর সোর্স আসলে কোথা থেকে আসে? আজকে যদি আপনি আমাকে বলেন যে আপনারা ছাত্র নেতারা আসলে কিভাবে এটা সংস্কার করতে চান, তাহলে আমি আপনাকে বলতে চাই যে আমরা ছাত্র রাজনীতি কিভাবে সংস্কার করব? এতগুলো সংস্কারের কমিশন করা হয়েছে, শিক্ষা সংস্কারের কমিশন কি এখনো পর্যন্ত করা হয়েছে? করা হয়নি। ফলে এটা কোন প্রসেসে তাহলে আগাবে? কোনো তো প্রসেস নাই। আপনি ডাকসু ইলেকশনের কথা বারবার বলছেন এখানে, কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে আসলে ছাত্র সংসদ নির্বাচন করা দরকার। এবং আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই যে আহমদ সফার একটা কথা আছে যে যত নামি দামি বিদ্যালয়ে পড়ে সে তত বেশি অহংকারী হয়ে ওঠে, এরকম একটা কথা আছেন। তাহলে আমরা আসলে এক একজন এত বেশি অহংকারী হয়ে গেছি, বিদ্যালয়ে নিয়ে সবসময় পড়ে থাকি। যদি এই অহংকারটা আমরা 36শে জুলাইয়ে দেখাতাম, এই গণঅভ্যুত্থান কি হতো? এই গণঅভ্যুত্থান কি সম্ভব ছিল? ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন বলছিল বারবার যে তোমরা আসো, হলে আটকিয়েছে, আমাদেরকে বাঁচাও, তখন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না আসতো, তখন যদি 7 কলেজের শিক্ষার্থীরা না আসতো, তখন এই গণঅভ্যুত্থান হতো? গণঅভ্যুত্থান পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে কি হচ্ছে এখন কার দলে কতজন শহীদ হয়েছে, কার দলে কতজন আহত হয়েছে, সেটা নিয়ে দলীয়করণ করা হচ্ছে। আমি মনে করি এটা হচ্ছে গণঅভ্যুত্থানকে একটা হাইজ্যাক করার পদ্ধতি। কারণ এই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা সামনের লাইনে ছিল, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি কোটার জন্য জীবন দিয়েছেন বা আপনি কি কোটার জন্য আন্দোলন করেছেন, তারা ম্যাক্সিমাম বলবে যে না, আমি করিনি, আমি করেছি বৈষম্য কমানোর জন্য। কারণ যে শ্রমিক প্রাণ দিয়েছে তার কি চাকরি লাগবে, তার কি কোটা লাগবে? তার তো কোটা লাগবে না। কিন্তু যখন দেখছে যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা পুরো আমাদের উপর গণহত্যা চালাইছে, তখন কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সকলের লড়াই ছিল। তখন কে ছাত্র, কে শ্রমিক, কে কোন পেশায় আছে, কোনো কিছু ম্যাটার করে না। মা বাবারা সন্তানদের হাত ধরে নিয়ে আসছে। তো এখন তো আমাদের সময় আসছে যে আমরা এত 15 বছর নিপীড়িত হওয়ার পরেও, যদিও 15 বছর আমার বয়সের একটা বড় অংশ, তারপরেও হচ্ছে আমরা কেন এর পরবর্তীতে এসেও আমাদের এই ঝামেলাগুলো হচ্ছে। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধর কথা বলতেছি বারবার, কিন্তু আমরা এটা বলতেছি না যে ছাত্র রাজনীতি কিন্তু আসলে ক্যাম্পাসে নিষিদ্ধ হয় নাই, কখনোই নিষিদ্ধ ছিল না। আপনি টিএসসিতে যান, এখন গিয়ে দেখবেন যে ইসলামী ছাত্র শিবির নামের বড় একটা ব্যানার টিএসসির মাঝখানে লাগিয়ে রাখছে। তাহলে এই যে গণঅভ্যুত্থানের চিত্র ওখানে দেয়া আছে,
অনেকগুলো আহতদের চিত্র দেয়া আছে সেখানে। ওইটা যদি ইসলামী ছাত্র শিবির না লেখা হয়ে যদি গণঅভ্যুত্থান লেখা হতো কি এমন ক্ষতি হতো সেখানে। ওইখানে পাশে ছাত্র দলের হচ্ছে অনেক অনেক ফেস্টুন আছে, আপনারা গেলে এখনও দেখতে পারবেন। আর সেগুলো যদি ওখানে না লিখে যদি গণঅভ্যুত্থান লেখা হতো কি এমন ক্ষতি হতো ওখানে। এবং আপনারা জেনে থাকবেন যে পলাশীর মোড়ে, শহীদ মিনারের মোড়ে এবং হচ্ছে আপনার ওই দিক থেকে আসলে দোল চত্বরের মোড়ে ওইখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওইখানে চেক করা হয়, প্রক্টোরিয়াল টিমের মেম্বাররা ওখানে চেক করে যে আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিনা। আরে ভাই, আমার ওটা রাস্তা, ওটা সিটি কর্পোরেশনের আন্ডারে। বিশ্ববিদ্যালয়ের কি কোনো রাস্তা আছে? বিশ্ববিদ্যালয়ের কোনো রাস্তা নাই। তাহলে আমার সিটি কর্পোরেশনের রাস্তায় আমি হচ্ছে চলাচল করবো। এবং আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় মেডিকেলগুলো আছে। পিজি হসপিটাল বলেন, ঢাকা মেডিকেল বলেন, এদিকে বারডেম বলেন। প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে, এটার জন্য কতগুলো অ্যাম্বুলেন্স প্রতিদিন আটকে থাকে। তাহলে এটা কি কোনো দায়িত্বশীল ছাত্রদের কাজ না দায়িত্বশীল যারা সিনিয়র আছে তাদের কাজ? প্রশাসনকে নিশ্চয়ই আমরা এই প্রশ্নটি করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আরও একজন বাকি আছেন যিনি কিছু বলেননি, আপনি কিছু অ্যাড করতে চাইবেন নিশ্চয়ই। এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে ওই আপনার 5ই জুলাই যে আন্দোলনটা হয়েছে সারা বাংলাদেশে, ইভেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, ধরেন আমি যদি কয়েকটা জায়গায় স্পেসিফিক করি, ধরেন যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, এগুলা বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের জীবন দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে। আমি জাস্ট একটা কি বলবো, আমার মাদ্রাসা একজন টিচার, উনি হেফজখানার হেফজ বিভাগের টিচার, ওনার এক বাইস্তা, ওনার বয়স হচ্ছে 13 থেকে 14 হবে। ওর এই দিকটা গুলি ঢুকছে, এই দিকটা বের হয়েছে, এক গুলিতেও শেষ। তো মাত্র 13 থেকে 14 বছর বয়স হবে। এরকম যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে, যার আমলেই, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসার টিচাররা সবসময় সোচ্চার। আপনারা বিভিন্ন মাদ্রাসায় কি ছাত্র রাজনীতি আছে? সেটাই বলছি। আমার যেহেতু এটা কোনো কওমি মাদ্রাসা, এটা রাজনৈতিক কোনো সংগঠন না, বাট আপনারা একটা সংগঠনের নাম শুনছেন হেফাজতে ইসলাম, এটাও রাজনৈতিক কোনো সংগঠন না। বাট আমরা দেশপ্রেমে সবার দেশপ্রেমে, আমরা দেশের প্রশ্নে আমরা কোনো জায়গায় আমরা কি করতে রাজি না, আপোষ করতে রাজি না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে কখনো যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে, কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার শিক্ষকরা রাস্তায় নেমে গেছে। এবং বিগত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার শিক্ষকরা। আবার শেখ হাসিনাকে তো কওমি মাতাও উপাধি দেওয়া হয়েছিল। সেখানে আপনি দেখবেন যে দরবারি একটা জিনিস আছে, এটা আপনি মেজরিটির উপরে কি করতে হবে। এখন যারা কওমি মাতা বলছে, আপনি দেখবেন যে বিগত এই 5ই জুলাইয়ের পরে আপনার কওমি মাতা যিনি উপাধি দিয়েছিলেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছেলে, উনি পলাতক ছিলেন। উনি কখনোই এরপরে কোনো কওমি মাদ্রাসা ঢুকতে পারেন না। আপনারা তখন বাধা দিলেন না কেন? জি, তখন বাধা দিলেন না কেন যখন কওমি মাতা বলল? তখন বাধা দেওয়া হয়েছে এবং ওনার কিছু নির্দিষ্ট মাদ্রাসা ছাড়া তখনই উনি কোনো মাদ্রাসা ঢুকতে পারে নাই। উনি ঘোষণা দেওয়ার পরে উনি একবার হাটাজারি মাদ্রাসায় গেছিল, তো উনি 4 তলা থেকে একজনের গ্যাসের সিলিন্ডার ওনার মাথায় ফেলাই দিয়েছিল। আমরা এখন একটা টেস্ট কেসে আছি, ক্ষমতায় তো কোনো দল আসেনি, তাই আমরা ফাইনাল ওয়ার্ড বলতে পারবো না। আমি বলতে চাই ছাত্র সংসদ যদি রেগুলার কার্যকর থাকে, এক। দ্বিতীয় হলো বৈধভাবে যদি হলে সিট ওঠার ব্যবস্থাটা কনফার্ম করা যায়, কোনো পলিটিক্যাল কোনো ছাত্র সংগঠনের ছাড়া, আধিপত্য ছাড়া। 2, থার্ড হলো আমরা অরাজনৈতিক কার্যক্রম যেগুলো বিশ্ববিদ্যালয় আছে, ইন্টেলেকচুয়াল কার্যক্রম, সেমিনার, সিম্পোজিয়াম, এটা সেটা খুব চমৎকার। আমরা রিডিং ক্লাব করতে পারিনি 2018 সাল পরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কারণে। ছাত্রলীগের এটা বলতে পারিনি আমি ওই সময়ে, বন্ধ হয়েছে। এই কাজ যদি হয় তাহলে মূলত আমরা শেষ বলতে চাই সেটা হলো যে আমরা যে সামনে যে ক্ষমতায় আসবে, সে যদি তার ছাত্র রাজনীতিকে ব্যবহার না করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে, ছাত্র আগে হতে হবে ছাত্র রাজনীতির চেয়ে। আমাদের এখানে ছাত্র রাজনীতি ছাত্র বেশি হয়ে গেছে। এটা যদি না হয় তাহলে দারুণভাবে পরিবর্তন সম্ভব। থ্যাংক ইউ। কিছু অ্যাড করতে যাচ্ছিলেন? আসলে ছাত্র রাজনীতির এই সন্ত্রাস বলেন বা লেজুরবৃত্তি বলেন, এটা বন্ধ হবে যদি দেশে গণতান্ত্রিক সরকার বজায় থাকে। কারণ অগণতান্ত্রিক সরকার যখন দেশে আসে, যখন স্বৈরশাসক আসে, যখন বিনা ভোটের সরকার আসে, তখন এই সরকার এই সন্ত্রাসীদের উপর নির্ভর করে, তখন ছাত্র রাজনীতির উস্কে দেয়,
যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, যেখানে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে, তাদের মূল দায়িত্ব ছিল তারা নিজেরা সৎ থেকে তাদের স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করে অপর ছাত্র সংগঠনকে বাধ্য করা যে তাদের সততা, নীতি আদর্শ নিয়ে চলা, তাদের ইনকামের পথ কি হবে এবং অপর বিষয়গুলো। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে তাদের বক্তব্যে কখনো এগুলো শুনি না, শুধু একটা বিষয় শুনি, লেজুর ভিত্তিক। কিন্তু তারা একটি দল প্রতিষ্ঠা করবে কিংবা কোনো না কোনো দলের সরকারের অংশ হয়ে থাকবে, আবার নাগরিক সমাজ নামে একটি দল তারও অংশ হয়ে থাকবে, তারপর আন্দোলনের টোটাল স্টেক হোল্ডার হবে, তারপর আপনার অর্থের যে বিষয়গুলো ছিল বন্যার পরবর্তী, তারপর পরবর্তীতে যে জুলাই আগস্ট ফাউন্ডেশন, অপর নানাবিধ অভিযোগ আসছে। এগুলো কেন? এগুলো কি গণঅভ্যুত্থানের সাথে যায়, স্পিরিটের সাথে যায়? লাস্ট একটা বিষয় বলি, এখানে আলোচনার একজন বক্তা বলেছেন, আমরা যদি অন্যায় করি, জেনারেল স্টুডেন্ট আমাদের বিপক্ষ অবস্থান নেবে ছাত্র সংসদ নির্বাচনে, এবং আমরা যদি অন্যায় করি সেটি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। তা আপনাদের ভয়ের এইটা কোথায়? আমাদেরকে আমাদের মতো চলতে দিন। আমরা যদি অন্যায় করি, ডাকসুতে আমরা এবং ছাত্র সংসদ রাজনীতিতে আমরা আমাদেরকে ভোট দেবেন না। একইভাবে জাতীয় সংসদ যে নির্বাচন হবে, যেখানে সাধারণ জনগণ ভোট দেবে, তার প্রভাবও পড়বে। আমাদের এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে 31 দফাতে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং কি অনেক কিছু বলা হচ্ছে। তা আমরা চাবো যে দ্বিকক্ষ বিশিষ্টের উচ্চ কক্ষে যারা মূল সিনেটের ভূমিকা রাখে, সেখানে আমরা চাবো যে তরুণদের একটা প্রায়োরিটি থাকে। এবং আমাদের যেহেতু তরুণ যারা রাজনীতিতে আকৃষ্ট হয় কেন, বেশিরভাগই বেকার, এখন তারা এখান থেকে ইনকাম একটা সোর্স আয়োজন করে নেয়। এই কারণে হচ্ছে তাদেরকে যদি আপনি কোনো কনস্ট্রাকটিভ কাজে নিয়োজিত করতে পারেন, তাহলে এই লেজুর ভিত্তিক রাজনীতি কিংবা সন্ত্রাসের রাজনীতি বন্ধ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কি, তাদেরকে যদি আপনি কনস্ট্রাকটিভভাবে নিতে পারেন, তাহলে হচ্ছে কি তখন তাদের মধ্যে এই আকর্ষণটা তৈরি হবে। আপনি মনে রাখবেন, একটা সচিব কখন সচিব হয়, তার একটা নির্দিষ্ট একটা বিশাল বড় একটা জার্নি পার হয়ে তখন তাকে সচিব হতে হয়। তো এরকম যদি আপনি হুট করে, আমাদের রাজনীতিবিদরা কেন ফেলার হচ্ছে, কারণ ফেলার হচ্ছে কেন, তাকে হুট করে আপনি তাকে মন্ত্রী বানা দিচ্ছেন, তাকে এমপি বানা দিচ্ছেন, কিন্তু তার তো কোনো রাজনৈতিক পড়াশোনাই নাই, রাজনীতি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রাজনীতি কোনো তার একটা এক্সপিরিয়েন্স ওয়ার্কআউট নাই, যার কারণে সেখানে ওয়ার্কআউট করতে পারতেছে না। তো যার কারণে আমাদের এই স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে যদি আপনি দেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা রাজনৈতিক এই কনস্ট্রাকটিভ ব্যবস্থায় যদি আপনি তাদেরকে আগে থেকে এঙ্গেজ করতে পারেন, তাহলে এটা দেশের জন্য আলটিমেটলি খুব ভালো। পুরো সময় ধরে বিভিন্ন সময় যারা ক্ষমতায় এসছে, কম হোক বেশি হোক কেউ বলতে পারবে না তাদের হচ্ছে একদম ফ্রেশ ব্লাড আছে, তারা অপরাধের সাথে যুক্ত ছিল, সেই কথাটা বলছিলাম। আর যেটা বলতেছিলাম যে এই যে রাজনৈতিক একটা মানে ফ্যাসিস্ট কাঠামো, এইটা যদি সংস্কার করা না যায়, আপনি দীপ্তি চৌধুরীও কিন্তু এই কাঠামোতে আসলে ফ্যাসিস্ট হবেন, হয়ে উঠবেন। ফলে আমাদের এই কাঠামোকে মানে চেঞ্জ করতে হবে। লেজুরটা একটা প্রাণীর শরীরের অংশ, তো লেজুরের বিষক্রিয়াটা যেন মননশীল, সংবেদনশীল, মাথায় পচন না ঘটায়। সুতরাং লেজুরকে বাদ দেবো না, কিন্তু আমার মাথাটাকে সক্রিয় রাখবো, জনবান্ধব করবো, সেই প্রক্রিয়া থাকুক। সর্বশেষ আমার কথাটা, অল আকিবাতুল লিল মুত্তাকিন, আমার শেষ পরিণতিটা যেন সুন্দর হয়, আমাদের শেষ আলোচনার যেন মানুষের হৃদয়ঙ্গম করে বাস্তবভিত্তিক একটা গণমুখী একটা রাষ্ট্র হয়। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ যারা আজকে অংশ নিয়েছেন, আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। ছাত্র রাজনীতি হোক, ছাত্রদের কল্যাণে, আমাদের তরুণরা হয়ে উঠুক দেশের জন্য সম্পদ, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের রাউন্ড টেবিল কনফারেন্স। আবার দেখা হবে, আবার কথা হবে।